দেশের বিভিন্ন স্থানে গণভোটে হ্যাঁর পক্ষে উপদেষ্টাদের প্রচারণা, নতুন বাংলাদেশ করতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান। আমরা বলছি এটা ইউনিভার্সাল। হাতে ভোট দিলে আমি তত্ত্বাবধায়ক সরকার পাবো। গণভোট বোঝা হবে এই কারণে যে আমরা যে আগে যে রাস্তায় চলছি সেই রাস্তার পরিণতি তো আমরা জানি, তো সুতরাং আমরা সেই পথে আর যেতে চাই না। জন্মবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা, উদার গণতান্ত্রিক বাংলাদেশ করে তোলার অঙ্গীকার। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করল ইসি। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশ। আজও নির্বাচন ভবন ঘেরাও ছাত্র দলের। সাভারে 6 মাসে 6টি হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে ভবঘুরে গ্রেফতার। আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয়ার 1 বছর পর গ্রেফতার 3। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের বিভিন্ন জেলায় গণভোটের প্রচারে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা গণভোটে হ্যাঁর পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানান। প্রচার কার্যক্রম জোরদারেও তাগিদ দেন তারা। বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ করে তুলতে হলে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এজন্য গণভোটে হ্যাঁর বিজয় জরুরি। গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, গণভোট কোনো দলের চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের স্বার্থ। বৈষম্য, নিপীড়ন ও দুর্নীতি বন্ধ করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা। মূল কথা হচ্ছে, আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। হাসান আলী স্কুল মাঠে জেলা প্রশাসনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এর আগে অর্থ উপদেষ্টা অংশ নেন জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায়। এ সময় সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান তিনি। হারটা আমরা বলছি এটা ইউনিভার্সাল। আমরা এই জন্য বলছি এটা এই ধরনের সংস্কার যে কোনো সরকারি কিন্তু দায়িত্ব। আমরা যে সংস্কারের পক্ষে বলছি, আমরা না হয় ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার, কিন্তু বাকি জিনিসগুলো তো ওদের দায়িত্ব। নির্বাচন ও গণভোট নিয়ে জয়পুরহাটে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ 3টি ম্যান্ডেট নিয়ে গণভোট। সে কারণে সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের আহ্বান জানান। হাতে ভোট দিলে আমি তত্ত্বাবধায়ক সরকার পাবো। আর নয়তো কি পাবে? এই বিগত 3বার নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদে রয়ে গেল, এমপিরা পদে রয়ে গেল, মন্ত্রীরা পদে রয়ে গেল, আবার ভোটও হইল। ভোটে আপনি গেলেন কি না গেলেন তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনার ভোট ঠিকই হয়ে গেল এবং তাতে নির্বাচিত নামদারি সরকার দেশ চালাইল। টাঙ্গাইল পৌর উদ্যানে ভোটের গাড়ির প্রচার কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, গণভোট রাষ্ট্রের নতুন পথরেখা নির্মাণের সুযোগ। গণভোট বোঝা হবে এই কারণে যে আমরা যে আগে যে রাস্তায় চলছি সেই রাস্তার পরিণতি তো আমরা জানি। সেই রাস্তার পরিণতি হচ্ছে যে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা। সেই রাস্তার পরিণতি হচ্ছে যে কি বলে যে মানুষকে ইয়ে করে ফেলা, খোঁড়া করে ফেলা, মানুষকে দৃষ্টিহীন করে ফেলা, তারপরে গুম খুন। তো সুতরাং আমরা সেই পথে আর যেতে চাই না। হবিগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত ইমাম সম্মেলনে অংশ নেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে। এটা সব জায়গায় হচ্ছে এবং বিভিন্ন জেলায় হবে, থানায় হবে। সব ধর্মাবলম্বীদেরকে আমরা এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য যুক্ত করছি।
পিরোজপুরের প্রচার কার্যক্রমে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই গণভোটের আয়োজন। গণভোটটা হলো এমন মৌলিক বিষয়গুলোকে নেওয়া হয়েছে যেখানে প্যাকেজ হিসেবে আপনি যদি একমত হন সেটাতে হ্যাঁ বলবেন, আর যদি একমত না হন তাহলে না বলবেন। ময়মনসিংহে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা অবশ্যই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা করতে পারবে। প্রজাতন্ত্রের কর্মচারীরা অবশ্যই হা ভোটে পক্ষে প্রচার করতে পারে। কেন, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বাংলাদেশের বিদ্যমান আইন কিংবা সংবিধান কোনো অবস্থাতেই আপনাকে যে সনদ তৈরি হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেইটার পক্ষে প্রচার করার ক্ষেত্রে বাধা দেয় না। পাবনায় ভোটের গাড়ির প্রচার কার্যক্রম পরিদর্শন ও গণভোট নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা। এছাড়া যশোরে গণভোটের মক ভোটিং ক্যাম্পেইন উদ্বোধন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জারিন অর্নি, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। মনোনয়ন বাছাইয়ের সবসময় ছোটখাটো ভুল হয়ে থাকে এমন জানিয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগ্যতার সাথে নির্বাচন কমিশন কাজ করছে, আগামীতেও একই ধারায় নির্বাচন পরিচালনা করবে। সকালে জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে জিয়াউর রহমানের দেখানো উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার শপথ নেন বিএনপি নেতারা। আজ এমন মানুষের জন্মদিন যার হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত পররাষ্ট্রনীতি, যিনি দিয়েছেন মধ্যপন্থী রাজনীতির দীক্ষা। সেই জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের। সকালে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা। দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে দেশের অগ্রযাত্রায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। তার অনুসৃত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নানা আশঙ্কার কথা বললেও মির্জা ফখরুল এ নিয়ে কোনো অভিযোগ করেননি। বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। শ্রদ্ধার ফুলে ভরে ওঠে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল। জিয়া দম্পতির দেখানো সততা আর দেশপ্রেম আগামীর বিএনপি ধারণ করে চলবে প্রত্যাশা নেতাকর্মীদের। বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশ একটি মানবিক, একটি গণতান্ত্রিক, একটি সম্প্রীতির এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবেন। বীরোত্তম জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীতে জন্ম নেন। কারাগারে যাওয়ার আগে প্রতি বছরই প্রায় এ দিনে খালেদা জিয়া স্বামীর সমাধিতে আসলেও এখন তিনি নিজেই চিরনিদ্রায় শায়িত জিয়ার পাশে। এবার এমন এক সময় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি, যখন মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা যাওয়ার চ্যালেঞ্জের মুখে দলটি। তবে এই নেতাকর্মীদের বিশ্বাস, শেষ পর্যন্ত মানুষ জিয়াউর রহমানের দেখানো সেই জাতীয়তাবাদী আদর্শে আস্থা খুঁজে পাবে, যেখানে আছে দেশপ্রেম, গণতন্ত্র আর স্বনির্ভর হওয়ার প্রস্তুতি। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। 22 জানুয়ারি প্রকাশ করা হবে ভোট কেন্দ্রের গেজেট। আগামী 28 জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদা। সেই সাথে অনুমতি দেওয়া হবে নির্বাচনী পর্যবেক্ষকদের। এছাড়া আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেবে কমিশন। নির্বাচনের ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 ও 3 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঝেও তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ নেই। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করেছে ছাত্রদল। সকাল 11টা থেকে ঘেরাও কর্মসূচি পালন করছে তারা। এর আগে গতকাল নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি। আগামী 22 জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময়ে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম, তার সঙ্গে কথা বলতে চাই। তাজনুর, ইসিতে আজ কি কার্যক্রম আছে এবং আর কয়েকটি রাজনৈতিক দলের তো ইসিতে যাবার কথা রয়েছে, এই বিষয়ে আপনি কি তথ্য পেলেন? যদি শুনতে পেয়ে থাকেন, ইসিতে আজকে কি কি আর কার্যক্রম রয়েছে একটু জানাবেন। আজকে খুব স্বাভাবিক কার্যক্রম চলছে বলা যায় নির্বাচন কমিশনে, এবং কয়েকটি বিষয় রয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন তো সেই বিষয়গুলো নিয়ে খুব সক্রিয়ভাবে কাজ করছে, এবং নির্বাচন কমিশনের সকাল থেকে সেই কার্যক্রমে তৎপরতাও দেখেছি। কমিশনাররা ভীষণ রকম ব্যস্ত সময় পার করছেন। সকালবেলাতে একজন কমিশনার কথাও বলেছেন গণমাধ্যমে, বেশ কিছু বিষয়ে তিনি পয়েন্ট আউট করেছেন। যেমন তিনি বলছিলেন যে খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হবে এমনটি তারা মনে করছেন, বিশেষ করে তাদের যে অভিজ্ঞতা হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং তার পরবর্তী সময়ে যে শুনানি কার্যক্রম হয়েছে সবকিছু মিলিয়ে সেই বিষয়গুলো নিয়ে তারা মনে করছেন যে একটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। বেশ কিছু বিষয় নিয়ে যে অভিযোগগুলো খুব নিয়ম করে নির্বাচন কমিশনে আসছে বিভিন্ন দলের তরফ থেকে, বিভিন্ন প্রার্থীর তরফ থেকে নিয়মিতভাবে সেই অভিযোগগুলো নির্বাচন কমিশনে আসছে, এবং তারা সেই বিষয়গুলো আমলে নিয়ে তাদের সেই কার্যক্রমগুলো কিংবা যে বিষয়গুলো সমাধানযোগ্য কিংবা কত দ্রুত সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে তাদের তৎপরতা রয়েছে, এমন কথা নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি সকালবেলাতেই বলেছিলেন। আরেকটি তথ্য একটুখানি যুক্ত করতে চাই, কয়েকটি দলের অর্থাৎ কয়েকটি রাজনৈতিক দলের আজকে নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত সেরকম কারো উপস্থিতি চোখে পড়েনি। তবে আরেকটি তথ্য খানিক আগে জানতে পারলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা উচ্চপদস্থ কর্মকর্তাদের একটা দল নির্বাচন কমিশনে বৈঠক করতে আসার কথা। সবকিছু মিলিয়ে এই যে অবস্থা নির্বাচন কমিশনে আর মাত্র কয়েকদিন পরে কিংবা খুব নির্দিষ্ট করে বলা যায় যে 2-3 সপ্তাহ পরে যে নির্বাচন, সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক যে তৎপরতা নির্বাচন কমিশনে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে খুব সক্রিয়ভাবে তারা কাজ করে যাচ্ছেন। তবে আজকে নতুন করে যুক্ত করবার মতো আরেকটি বিষয় রয়েছে, এটি যে তারা দ্বিতীয় একটি রোডম্যাপ তৈরি করেছে, নির্বাচন কমিশন প্রকাশ করেছে মূলত আজকে। সেখানে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ তারিখের কথা তারা বলেছেন, সেই তারিখগুলোতে তারা কি কি পর্যায়ক্রমে কি কি রকমের কর্মসূচি নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে কিংবা যে যে প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে সেই বিষয়গুলো সেই রোডম্যাপের মধ্যে প্রকাশ করা হয়েছে। এখন মূলত সংবাদকর্মীরা অপেক্ষা করছেন যে পরবর্তী দিনের যে বাকি অংশ রয়েছে সেই অংশে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটে কিনা সেই বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলোর দিকে তারা খেয়াল রাখছেন। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে নির্বাচনে 16,000 ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সারা দেশে 8,97,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য
কাজ করবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, নির্বাচন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে 2 ধাপে বাহিনী নিয়োগ করা হবে। ভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সশস্ত্র বাহিনী সদস্য মোতায়েন ও সমন্বয় সেল থাকবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন দুষ্কৃতিকারীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া 25,000 বডি ওর্ন ক্যামেরা থাকবে, প্রতি কেন্দ্রে সিসিটিভি ও ড্রোন থাকবে। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ডেভিল হান্ট অভিযানে 19 দিনে 19,500 গ্রেফতার হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো বা নির্বাচনে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবার নির্বাচনে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ড্রোনের ব্যবহার। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী 418টি ড্রোন ব্যবহার করবে। সাভারে গত 6 মাসের 6টি হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত ছিল সিরিয়াল কিলার সম্রাট। দুপুরের সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি তারা। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে 2 পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে সিরিয়াল কিলার দাবি করা সম্রাটকে সকালে আদালতে পাঠায় পুলিশ। আসামির 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে থানা রোড এলাকা থেকে ভবঘুরের সম্রাট হোসেন ওরফে কিং খানকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সেই থানা রোডে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো, রাতে থাকতো পরিত্যক্ত ওই ভবনে। স্থানীয়রা তাকে পাগল বলেই জানে। রোববার কমিউনিটি সেন্টার থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এই নিয়ে গেল 6 মাসে ভবনটি থেকে উদ্ধার হলো 5টি মরদেহ। পুলিশের দাবি, এলাকায় ঘটা আরও একটি হত্যাকাণ্ড সহ মোট 6টি হত্যায় জড়িত থাকার তথ্য দিয়েছে সম্রাট। কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তাকে গ্রেফতার করা হয়েছে। আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ, যে উদ্দেশ্য কি, আরো কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারি। মাত্র 62,000 টাকার অটোরিকশার জন্য পূর্ব পরিকল্পিতভাবে 15 বছরের এক কিশোরকে হত্যা করা হয়েছে। কিশোর চালকের কাছ থেকে অটোরিকশাটি ছিনিয়ে নিতে তার সাথে সখ্যতাও গড়ে তোলে হত্যাকারীরা। ঘটনা গত বছরের হলেও সম্প্রতি হত্যাকারী চক্রের 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। আশুলিয়ার একটি হাউজিং প্রকল্পের কাশবনে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের কঙ্কাল। মাথার খুলিসহ 38 টুকরার এই দেহাংশ 15 বছর বয়সী কিশোর মিলন হোসেনের। কঙ্কাল ও পরিধেয় জামা কাপড়ের সূত্রে পুলিশ জানতে পারে 2025-এর সেপ্টেম্বরে নিখোঁজ কিশোর মিলনকে হত্যা করা হয়েছিল এই কাশবনেই। এই সুমন ভিকটিম মিলনের গলা চেপে ধরে এবং ডনি মিয়া পা চেপে ধরে। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে ঢাকা জেলা PBI জানিয়েছে, হত্যাকারী সুমন ও রনি নগদ টাকার আশায় মিলনের অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ঘটনার দিন হত্যাকারীরা মিলনের অটোরিকশা ভাড়া করে আশুলিয়ার মডেল টাউনের নির্জন কাশবনে যান। সেখানে 3 জন একসাথে মাদক সেবন শেষে মিলনের গলা মুখ চেপে শ্বাসরোধে হত্যা করে 2 জন। রনি মিয়া চলে যায় এর অটোটা নিয়ে কালিয়াকৈর গাজীপুরে গিয়ে যে বাসায় সে অটো সহ রাত্রি যাপন করে এবং ওই ব্যক্তির কাছেই অটো বিক্রি করে বলে সে জানায়। 62,000 টাকার মধ্যে উনি 44,000 টাকা দিয়েছেন সুমনকে এবং 18,000 টাকা এই যে আসামি রনি মিয়া নিজ হেফাজতে রাখেন। সম্প্রতি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিহত মিলনের হত্যাকারীরা কোন কোন চক্রের সাথে জড়িত তার অনুসন্ধান করছে PBI। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশন অনুমোদিত ই-রিকশা চলাচল বন্ধে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। সকালে রাজধানীর উত্তরবাজার প্রগতি সরণি অবরোধ করে তারা। আন্দোলনকারীদের অভিযোগ, অনুমোদিত যেসব ই-রিকশা সিটি কর্পোরেশন এনেছে তাতে করে একটি কোম্পানিকে সুবিধা দেওয়া হচ্ছে। এতে শত শত রিকশা উৎপাদক পথে বসবে এবং অনেক রিকশা চালক বেকার হয়ে পড়বে। এ সময় দ্রুত ই-রিকশা চলাচল বাতিল না করলে ঢাকা অচলের হুঁশিয়ারি দেওয়া হয়। 2.5 ঘন্টা সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এরপর দাবি মানার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। আর এই ছিল যমুনা নিউজ।